হুজুরনির প্রেমে গল্প, কলমে ফারহানা ইয়াসমিন। মাহমুদ বলল, ভাই আপনি কি ভেবে বলছেন? হোসাইন বলল, আমি সব দিক ভেবে চিন্তেই বলছি, তবে তোমার অমত থাকলে সেটা ভিন্ন কথা। মাহমুদ বলল, যদি এখানে সবাই সন্তুষ্ট থাকে তাহলে আমিও এই সিদ্ধান্তে সন্তুষ্ট। হোসাইন হাসির রেখা টেনে বলল, তুমি রাজি আছো সেটা বললেই হয়। আমি তাহলে তাফরিহার বাবার সাথে কথা বলি। ঘণ্টা খানেক পর তাফরিহার বাবা আর তার মামা মাদ্রাসায় উপস্থিত হল তাফরিহাকে নেওয়ার উদ্দেশ্যে। তাদেরকে হোসাইন পাশে বসিয়ে তাফরিহার এ বিয়েতে অমতের কথা বুঝিয়ে বলল। তাফরিহার বাবা জমশেদ আলী সব কিছু শুনে বললেন, তাহলে আমি এখন ছেলের পক্ষদের কি বলবো? কাল ওর বিয়ে। হায় আল্লাহ, আমার মান সম্মান সব গেল। আর তাছাড়া আপনি তো জানেন, একটি মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর তা ভেঙে গেলে তারপর সেই মেয়ের বিয়ে হওয়া বড়ই দুষ্কর। চাচা আপনি অস্থির হবেন না, আমি সেই চিন্তাভাবনাও করে রেখেছি। সান্ত্বনা গলায় হোসাইন বলল, আমি তাফরিহার জন্য একজন হুজুর ছেলে ঠিক করেছি, আপনি চাইলে তার সাথে বিয়ের কথাটা পাকাপাকি করতে পারি। বাকি রইল ওই ছেলেকে কি বলবেন? সেটা না হয় আমি ছেলেকে ফোন দিয়ে বুঝিয়ে বলবো। তাফরিহার বাবা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, তা কোথায় ছেলে? কি করে সে? আমি তো তার ব্যাপারে কিছুই জানি না। হোসাইন হেসে বলল, চাচা পিছনে ঘুরে তাকান, ছেলে আপনার পিছনেই বসা। তাফরিহার বাবা পিছনে তাকিয়ে অবাক হয়ে বললেন, উনি তো এই মাদ্রাসার হুজুর। একবার এসেছিলাম, তখন ওনার সাথে পরিচিত হয়েছি। উনি কিভাবে? আবারও হোসাইন হাসির রেখা টেনে বলল, চাচা ও আমার খালাতো ভাই, আমারই মাদ্রাসার হুজুর, তবে অবিবাহিত হুজুর। সবকিছু শোনার পর তাফরিহার বাবা বললেন, আমরা হলাম গরিব মানুষ। যদি সবকিছু জানার পরও আমার মেয়েকে নিতে চায় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। তাফরিহার বাবাকে হোসাইন এর বাসায় রেখে দেওয়া হলো। মাহমুদের মাকে ফোনে সব কিছু জানানো হলে সে প্রথমে তাফরিহার পারিবারিক অবস্থা শুনে আমতা আমতা করলেও পরবর্তীতে হোসাইন এর কথায় রাজি হয়ে যায়। সে সেদিনই আংটি নিয়ে তাফরিহাকে দেখতে আসে। এদিকে তাফরিহা বেঁকে বসেছে, সে বিয়ে কিছুতেই করবে না। সে বারবার বলছে, মাহমুদুল হাসান হুজুর আমার ওস্তাদ, এটা কিভাবে সম্ভব? আমার কাছে অসম্ভব। ফারিহা তাকে বুঝানোর কাজে ব্যস্ত, আর পাশাপাশি তাকে সাজানোর কাজেও। কারণ একটু পরে তাকে নিয়ে যাওয়া হবে মাহমুদ আর তার মার সামনে। মাহমুদ যেন আর অপেক্ষার প্রহর গুনতে পারছে না। তার হৃদয়টা ছটফট করছে তাফরিহাকে এক নজর দেখার অপেক্ষায়। হোসাইন তাকে খোঁচা মেরে বলল, কি ভাই, এত এক্সাইটেড কেন? নাফিসার সময় তো এত খুশি ছিলে না, কি হলো তোমার? গুঞ্জনটা কি সত্যি ছিল ভাই? মাহমুদ গাল ভর্তি হাসি নিয়ে বলল, কি বলছেন এগুলো ভাই? আমার তো লজ্জা লাগছে ছাত্রী, তাই। কিছুক্ষণ পর মাহমুদ আর তার মাকে একটি আলাদা রুমে বসানো হলো, যেখানে তাফরিহাকে আনা হবে। ইতিমধ্যে সালাম দিয়ে তাফরিহা রুমে প্রবেশ করল, সাথে তার বাবা। তাফরিহার কণ্ঠটা শুনে মাহমুদের দৃষ্টি যেন আর নিচু থাকতে রাজি নয়। সে এক রাশ আবেগ নিয়ে তাফরিহার দিকে তাকাল। কি মায়াবী তার মুখ! তার মুখে যেন একটা অদ্ভুত মায়া বিরাজ করছে। তাকে দেখেই বোঝা যায় আল্লাহ কত নিখুঁতভাবে তাকে তৈরি করেছেন। মাহমুদের মা তাফরিহাকে তার পাশে বসালেন। তার মুখ দিয়ে খুশিতে উচ্চারিত হল, মাশাআল্লাহ, আমার ছেলের বউ হিসেবে যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অধিক সুন্দর তুমি। মাহমুদের মা মাহমুদের দিকে তাকিয়ে বলবে, এবার একটু তাকা। অমাসে তো মাহমুদের দিকে তাকিয়ে পুরোই হতভঙ্গ। মাহমুদ তো আগে থেকেই প্রশান্তিময় একটি হাসি নিয়ে তাফরিহার দিকে তাকিয়ে আছে। মাহমুদের মা তাফরিহার বাবার সাথে কথা বলে পরশুদিনই বিয়ের দিন ঠিক করলেন। কারণ মাহমুদের বিয়ের জন্য তিনি যে আয়োজনটা করেছিলেন, তিনি চাচ্ছেন সে আয়োজনেই তাদের বিয়েটা হোক। মেয়ে পক্ষের ঠিকানা স্থির হল মাদ্রাসায়। সুসংবাদটা সম্পূর্ণ মাদ্রাসায় ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদটা শুনে কিছু শুভাকাঙ্ক্ষীগণ ভীষণ খুশি, আর কেউ বা তাতে সম্পূর্ণ নারাজ। নাফিসা মাদ্রাসা থেকে রিজাইন করে চলে গেছে। তার আর কি বা করার ছিল? বেচারি নিজের হবু বরের বিয়ে তো আর অন্য কারো সাথে হতে দেখতে পারে না। সমস্ত ছাত্রীদেরকে দুদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হলো। শুধু রাখা হলো সরহে বেকিয়া জামাতের ছাত্রীদের। পরের দিন তাফরিহার জন্য মাদ্রাসার ভিতরেই
সমস্ত খালামণিরা আর ছাত্রীরা একটা ছোট্ট মেহেন্দি আর হলুদের আয়োজন করল। সন্ধ্যাবেলা সবাই সাজে ব্যস্ত। এদিকে তাফরিহা কর্নারে নিজের মতো আনমনে বসে আছে, তাকেই এখনো রেডি করানো হয়নি। খালামণিরা এসে ফারিহাকে ডেকে জিজ্ঞেস করলে। ফারিহা বলে, কি আর করব, যতবার গেছি রেডি করানোর জন্য ততবার ঝাড়ি মেরে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এবার আপনারাই দেখুন পারেন কি না। খালামণিরা মিলে তাফরিহাকে ভীষণ যত্ন সহকারে সাজিয়ে দিল। তাফরিহাকে যেন ছুতে না পারা পূর্ণিমার চাঁদের মতো লাগছে। নুসরাত তাফরিহার হাতে মেহেদি দিচ্ছে, দিতে না চাইলেও ফারিহা জোর করে বসিয়েছে। নুসরাতের মুখে যেন এখন বইছে আমাবস্যা রাত। বইবে নাইবা কেন? তার পছন্দের মানুষটা যে হয়ে যাচ্ছে তারই সামনে, তার সহপাঠীর। মাহমুদের মা ও বোন এসেছে তত্ত্ব নিয়ে। কিছুক্ষণ পর মাহমুদও এসে হাজির। সে এসেছে গহনা দেওয়ার বাহানা ধরে। সে পর্দার সামনে এসে ডাকছে ফারিহার নাম ধরে। ফারিহা সঙ্গে সঙ্গে হাজির। নম্র সুরে ফারিহা বলল। মাহমুদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই নাও, এটা তাফরিহার জন্য। পর্দার আড়াল থেকে বাক্সটা নিল। ফারিহা এবার মুচকি এসে ঠাট্টার ছেলে বলল, দুলাভাই, তাফরিহাকে আজ অনেক সুন্দর লাগছে। আপনার নয়ন কি তাকে দেখতে চাচ্ছে? মাহমুদ তাকে ধমক দিয়ে বলল, বেশি পাকা হয়েছ তাই না? কে তোমার দুলাভাই? ভুলে গেছ আমি তোমার হুজুর? ফারিহা দিগ্ন কণ্ঠে বলল, ঠিক আছে, আমি চলে যাই। মাহমুদ তাকে আবার ডেকে বলল, এই শোনো, এই ফোনটা নাও, আড়াল থেকে ওর একটা ছবি তুলে দিও, কেউ যাতে না দেখে। ফারিয়া দাঁত ভেটকিয়ে হেসে মোবাইলটা নিয়ে দৌড় দিল। সে তাফরিহার কাছে গিয়ে বলল, একটু হাসি দে তো। তাফরিহা রাগান্বিত সুরে বলল, কি করছিস তুই? এটা কার ফোন? কোনো ছবি তুলবি না বলে দিলাম। ইতিমধ্যে ফারিহা তাফরিহার রাগান্বিত একটা ছবি তুলে সেখান থেকে দৌড়ে পালায়। উদ্বিগ্ন কণ্ঠে মাহমুদকে ফারিহা বলল, এই নিন, কোনো ছবি তুলতে পারিনি। ও তুলতে দেয়নি। মাহমুদের হৃদয়েই যেন মেঘ ছেয়ে গেল তৎক্ষণাৎ। সে নিজের হৃদয়কে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা, সমস্যা নেই। রাত তখন 1টা বাজে। অনুষ্ঠান শেষ করে সবাই যার যার মতে শুয়ে পড়েছে। তাফরিহা এখনো সবকিছু মেনে নিতে পারছে না। কি হবে কালকে তার জীবনে? সে কি পারবে তার স্বামী হিসেবে মেনে নিতে? আর মাহমুদই বা কিভাবে পারল এই বিয়েতে রাজি হতে? এসব ভেবেই তার আর ঘুম আসছে না। অন্যদিকে মাহমুদ বিছানায় শুয়ে তাফরিহার কথাই চিন্তা করছে। তার হৃদয়পটে বারবার ভেসে উঠছে তাফরিহার চাঁদ মুখখানি। কি অদ্ভুত এক মায়া তার হৃদয় ছেয়ে। কি যেন মনে করে মাহমুদ তার মোবাইলের গ্যালারিতে ঢুকল। ঢুকতেই প্রথমে তার দৃষ্টিতে পড়ল তাফরিহার ছবিটা। আরে, মেয়েটা মিথ্যে বলল আমাকে। অদ্ভুত ভঙ্গিতে ছবির দিকে তাকিয়ে বলল, মাহমুদ। ছবিটা দেখে তার অজান্তেই তার মন গেয়ে উঠল। তুমি আমার কাছে হারানো সেই মুক্তের মালা, যার সন্ধান পাওয়া ছিল বড়ই দুষ্কর। তুমি আকাশে থাকা ওই স্নিগ্ধ চাঁদের ন্যায়, যার দিকে তাকালে বারবার তোমার মুখটাই মনে পড়ে। আমি চাই আমার মেঘের দুনিয়ায় তুমি সূর্য হয়ে এসো। আমি চাই চাঁদ যেমন স্নিগ্ধ হাসে, তুমিও ঠিক তেমনি হাসো। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।